সিআইডি কে আছে রে ভাই? না না আইবি আমরা কারি সরকার ঢালে চল যা। কোনো উস্কানিমূলক বক্তব্য নেই, কিন্তু বারবার যেটা মুখ্যমন্ত্রী তিনিও আজকে বলেছেন যে জানে না, বিনা তথ্যে উত্তর বক্তব্য দিয়েছে। বৈধ ভোটার যতক্ষণ না লিস্ট হবে আন্দোলন চলবে। তাই বলে আপনি বিচারকদের গোটা রাত এইভাবে আটকে রাখতে ইন্ধন কোনো দেবেন? প্রমাণ যদি দেখাতে পারে তা বলবেন। এই স্কুলগুলো কেন দিয়েছিলেন? বৈধ ভোটার যতক্ষণ না লিস্টে উঠবে ততক্ষণ আন্দোলন জারি থাকবে। হ্যাঁ, তো এটার জন্য কি আপনাকে দল থেকে কোনো রাজনৈতিক দল থেকে বলা হয়েছিল? না না, এটা জনসাধারণের কাজ। অ্যাডভোকেট হয়ে এই ধরনের আচরণ, আপনার এই ধরনের কি ধরনের আচরণ? এই যে আপনি বৈধ ভোটার লিস্ট, বৈধ নাগরিকের লিস্টে যতক্ষণ না চলবে আন্দোলন চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে। দিয়েছেন না না না, কোনো দলের সাথে আমি না, না না, কোনো রাজনৈতিক। তারপর থেকে আমি রিজাইন করেছি। আপনি ভোটে দাঁড়িয়েছিলেন তো? নেই বললাম তো আপনাকে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমরা আজকের আপনাদেরকে একটা ট্রেন্ডিংয়ে চলে এসছে, সবাই সবার মতন করে এটা খবর করছেন, দেখাচ্ছেন। মালদা মোথাবাড়ি কাণ্ডে, এই মালদায় যে মোথাবাড়ি, যেখানে বলছেন যে ভোটার লিস্টে তাদের নাম ওঠেনি বলে সেখানে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছিলেন। কি স্লোগান দিচ্ছিলেন, কে স্লোগান দিচ্ছিলেন, আপনারা সবটাই জানতে চান। জানতে চান কি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। হাইকোর্টের আইনজীবী পরিচয় দেওয়া মোফাক্কেরুল ইসলাম, তিনি ওই যে হাজার হাজার লোকের মাঝে তিনি কোন দল করেন, এক সময় তিনি মিম করতেন, 21 সালের ভোটে দাঁড়িয়েছিলেন, হেরে গেছেন। তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তার যোগ আছে কি নেই এটা তো পুলিশ মহল খতিয়ে দেখছে। সিআইডি গ্রেপ্তার করেছে, ইতিমধ্যেই এনআইএও আসছে। আমরা শুধু এখানে একটা কথাই বলবো যে মোফাক্কেরুল ইসলাম তিনি একজন আইনজীবী। তিনি আইনজীবী হয়ে যখন একটা আন্দোলনকে লিড করছেন, গাড়ির ওপরে দাঁড়িয়ে তিনি যখন বিভিন্ন কথা বলছেন, আমি তো পৃথিবীতে এমন কোনো আইনজীবী শুনিনি, এই ডিএম, এই এসপি, এই ডিআইবি, এই আইবি, এই সিআইডি, এই এনআইএ, এরকমভাবে তিনি কথা বলছেন। একজন আইনজীবী, তার কথাবার্তার মধ্যে একটা মার্জিত ভাব থাকবে, কিন্তু উল্টো ওনাকে দেখা যাচ্ছে যে উনি নানান রকমভাবে লোকগুলোকে বলছেন যতক্ষণ না নাম উঠবে ততক্ষণ এখান থেকে কেউ যাবেন না, বাপ মরে গেলেও যাবেন না। এইসব কথাবার্তাগুলো তিনি বলছেন, এবং বলার পরে যেখানে গণ্ডগোল হয়েছিল তার থেকে নাকি উনি অনেকটা দূরে ছিলেন। তো আমাদের কথা হচ্ছে, তিনি যখন আন্দোলন লিড করছেন এবং একজন অ্যাডভোকেট, সেই অ্যাডভোকেট হয়ে তিনি কিভাবে এই শব্দ চয়ন করেন। উনি তো রাজনৈতিক নেতা নয়, উনি হচ্ছেন একজন অ্যাডভোকেট, আইনজীবী। সেই আইনজীবী যখন আন্দোলন হলো, সেই আন্দোলন ছেড়ে তাহলে তিনি কেন বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালিয়ে যাচ্ছিলেন? কেন? উনি জানেন না যে এই ভোটার লিস্টে এই যেভাবে করা হয়েছে, এটার জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভিন্ন জায়গায় মামলা করার ব্যবস্থা হয়েছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এ রাজ্যের বিচারক, জুডিশিয়ারিতে যারা আছেন তাদেরকে সামনে রেখে নতুনভাবে লিস্ট তৈরি হচ্ছে। সেই লিস্টে তৈরির সময় যদি কোনো বিচারকদের কোনো ভুল হয়, তাহলে তো নিশ্চয়ই সেই ভুল ধরিয়ে দেওয়ার জন্য
তিনি যেহেতু আইনজীবী, তার তো কোর্টেই ভালো ছিল, তিনি তো কোর্টেই তুলে ধরতে পারতেন। সেটা না তুলে ধরে তিনি সরাসরি চ্যালেঞ্জ করলেন, এবং যে ভাষায় তিনি চ্যালেঞ্জ করছেন মনে হচ্ছে যে উনি আইনজীবী নয়, কোনো একটা মানে রাজনৈতিক দলের নেতারা এখন এরকম ভাষাই ব্যবহার করে অনেক ক্ষেত্রে, সেরকম হতে পারে, বা কোনো একটা কি আমরা বুঝতে পারলাম না। এইটা ওনাকে দেখা গেল। এবং এর আগে আমরা দেখেছিলাম ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন গণ্ডগোল চলছে, সেই সময়ও তার বক্তব্যটা আমি শুনেছিলাম। তখনও তার বক্তব্যটা শুনে আমার মনে হয়েছিল যে তিনি একটা কোনো মানে স্পর্শকাতর বিষয় নিয়ে কিছু একটা ইন্ধন মানে জোগানোর চেষ্টা করছেন। এই আমার বাপের এই, মানে এই যে কথা বলার স্টাইল, একজন আইনজীবী এইভাবে করার মানেটা কি? আমরা শুনলাম তার ইটাহারে তার বাড়ি, এবং এখন তিনি নিউ টাউনে থাকেন। তাকে সিআইডি গ্রেপ্তার করেছে, এবং সিআইডি গ্রেপ্তার করার পর আজকে তাকে আদালতে তোলা হয়েছিল। আদালত থেকে 14 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়েছে। তাহলে এই যে এখানকার মানুষকে নিয়ে যে আন্দোলন করছিলেন, তিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, এবার তিনি জেলে চলে যাওয়ার পরে এই আন্দোলনের হালটা কে ধরবেন? তিনি চিন্তা করলেন না? যেমন কথাবার্তা বললেন যে একেবারে গণ্ডগোল শুরু হয়ে গেল, একেবারে গণ্ডগোল শুরু হয়ে গেল। আর এইখানে আমরা দেখলাম যে জুডিশিয়াল অফিসাররা তারাও প্রাণের দায়ে বলছে গাড়ি চালিয়ে দাও, হাইকোর্টকে বলছে লাইভ ভিডিওতে টেক কেয়ার অফ মাই চিলড্রেন। এগুলো আপনারা শুনেছেন। বলতেই পারেন মানুষ যখন বিপদে পড়েন তখন বিচারপতি হোক আর যেই হোক, রাষ্ট্রপতি হোক, তার আত্মরক্ষার জন্য তিনি তখন বাঁচার জন্য এইসব কথা বলেন। কিন্তু এই মাননীয় বিচারক যারা বিচার করেন, তারা কখনো ভেবেছেন যে যারা এই পিছিয়ে পড়া গরিব মানুষ, তাদের ওপর যে প্রতিনিয়ত এইরকম অত্যাচার হয়, যেখানে বিচারকদের ঘেরাও করা হচ্ছে, সেখানে সাধারণ মানুষ তো কোথায় দূর ছাই। বিচারকদের প্রতি যে কাজ করেছেন যারা, তারা তো খুব অন্যায় কাজ করেছেন। অনেকেই গ্রেপ্তার হয়েছেন, আইএসএফের একজন প্রার্থীও ওখানে গ্রেপ্তার হয়েছেন, এবং অনেক মানুষকে গ্রেপ্তার করছেন পুলিশ। এখানে মোফাক্কিরুল ইসলাম শুধু একা নয়, তার সঙ্গে একজন ইউটিউবার ছিলেন, সেই ইউটিউবারকেও গ্রেপ্তার করা হয়েছে। ইউটিউবারকে গ্রেপ্তারের কারণ কি এখনও জানা যায়নি। যে তিনি তো তার যে ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে এখনও সেরকম কোনো ভিডিও দেখা যায়নি যে যেটার মধ্যে উত্তেজনা ছড়াতে পারে। তাকেও 14 দিনের জেল হেফাজত নেওয়া হয়েছে। যদি এই ইউটিউবার সত্যিকারেই কোনো অন্যায় কথা না বলে থাকেন, অন্যায় কাজ না করে থাকেন, তার গ্রেপ্তারের আমরা বিরোধিতা করছি। যে তিনি যদি মানে একজন মোফাক্কিরুল ইসলামের ইন্টারভিউ করার জন্য তিনি যদি গ্রাউন্ড লেভেলে সেখানে যায়, তো সেখানে যাওয়ার পরে তাকেও যদি গ্রেপ্তার করা হয়, সেই গ্রেপ্তারটা ভাবার দরকার আছে। এই গ্রেপ্তারটা সবটাই বেরিয়ে আসবে, পুলিশের তদন্ত, এনআইএর তদন্ত, সিবিআইয়ের তদন্ত, সবটাই বেরিয়ে আসবে। কিন্তু এই যে সর্ষের মধ্যে যে ভূত, সেই সর্ষের মধ্যে ভূতের এই মোফাক্কিরুল ইসলামের পেছনে কে রয়েছে? মোফাক্কিরুল ইসলাম যে ডিএম বলুন, এসপি বলুন, আইবি বলুন, ডিআইবি বলুন, এনআইএকে বলুন, তাদেরকে যে চ্যালেঞ্জ করছেন, এই শক্তিটা একজন আইনজীবী হিসেবে তাকে কে দিল? আইনজীবী তো যা পারদর্শিতা দেখাবেন আদালতে বিচারকের সামনে, তার যা বক্তব্য আছেন সেটা তুলে ধরবেন। কিন্তু এইভাবে প্রকাশ্যে এবং তারপরে তাকে লুকিয়ে থেকে পালিয়ে যাবার চেষ্টা করলেন, তাহলে এটাকে কি বলা যাবে? আমার তো মনে হয় যে বরঞ্চ উনি এই সমস্ত না করে যদি এই মানুষগুলোর পাশে থেকে একেবারে সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন চালাতেন, যে যাদের নাম বাদ গেছে, সত্যি যদি তাদের কাছে কাগজপত্র থাকে ঠিক মতন, তাহলে তাদের নাম তোলার জন্য তো আদালতই যথেষ্ট ছিল। আদালতে না গিয়ে তিনি যে এইভাবে কথাবার্তা বললেন, সেই জায়গাটাতে আমাদের আপত্তি রয়েছে যে একজন আইনজীবীর কখনো এইভাবে কথাবার্তা বলাটা ঠিক নয়। আপনারা বিবেচনা করুন যেভাবে কাজগুলো হয়েছে। এই বিষয় নিয়ে আমরা দেখেছি যে এডিজি পদমর্যাদার কে জয়রামন, খুব দক্ষ পুলিশ অফিসার, এতদিন ওনাকে গ্যারেজ করে রাখা হয়েছিল। আজকের গ্রেপ্তারের পরে কিন্তু ওনাকেও আজকে টিভিতে দেখা গেছে, উনিও বলেছেন। পরশুদিন যে ইনসিডেন্ট হয়েছে, গতকাল তো রোড ব্লক এগুলো হয়েছে, সেইগুলো নিয়ে এখন অবধি মালদা ডিস্ট্রিক্টে
19টা কেস আমার হয়েছে, ওর মধ্যে আমার 33 লোক অ্যারেস্ট হয়েছে এখন অব্দি। তো তাছাড়া আমরা একজন মোফাক্কিরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা, ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। হি ওয়াজ সিন ইনস্টিগেটিং পিপল। তো ওকে আমরা আজকে সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছি। আমরা সিআইডি কে রিকোয়েস্ট করলাম, সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ জাস্ট কিছুক্ষণ আগে ডিটেইন করেছে। উইল শেয়ার দ্য ফটোগ্রাফস উইথ ইউ। তো ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তো দে ওয়ার ডিটেইন, দে আর বিং ব্রট। তো আমাদের কেসে আমরা নেব। কালিয়াচকের 3টা কেসে ওর নাম আছে, বাকি জায়গাগুলোতে যে কেস আছে ওর ইনভলভমেন্ট আছে কিনা আমরা করব, সেইভাবে আমরা অ্যাকশন নেব। মোফাক্কিরুল ইসলাম অ্যান্ড আকরামুল বাগানি এই দুজন আমরা ডিটেইন করেছি। বাগডোগরাতে আমাদের টিম যাবে নিয়ে আসার জন্য। ওর দুজনকে ইনক্লুড করলে টোটাল 35 অ্যারেস্ট হয়েছে। উই উইল নট অ্যালাউ এনি সাচ আনলফুল অ্যাক্টিভিটিস। আমরা শক্ত এতে করব। আমরা যেগুলো লিগ্যাল প্রসেস আছে সেটাই মানুষ জন্য অ্যাডাপ্ট করে, এরকম কাউকে ইনস্টিগেট করে কোনো হবে না। এবং বিজেপির যিনি কেন্দ্রীয় মন্ত্রী এখানকার রয়েছেন সুকান্ত মজুমদার, তিনিও তার কথা বলেছেন। সবটাই আমরা আপনাদেরকে দেখালাম। দেখানোর পরে আপনাদের কি মনে হয় যে এই আইনজীবীর কি আরেকটু সংযত হওয়া উচিত ছিল? এই আইনজীবীর কি আইনের মাধ্যমেই তার লড়াই করা উচিত ছিল? যদি আপনারা মনে করেন যে হ্যাঁ লড়াই করা উচিত ছিল, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আর জানাবেন মানে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমরা সমৃদ্ধ হব। এবং এই ঘটনাটা নিয়ে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তিনি আরও অন্তর্তদন্ত করছেন যে কিভাবে এই দিনের ঘটনাটা ঘটলো। এটা কিন্তু খুব মারাত্মক বিষয় যে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটের কাজ করছেন আমাদের পশ্চিমবাংলার সমস্ত বিচারক মণ্ডলী, তাদের একেবারে ভোটের কাজে নিযুক্ত করে দেওয়া হয়েছে। বিভিন্ন জেলার যে আদালতগুলো আছে সেই সমস্ত আদালতে কিন্তু বিচারকরা নেই। তারা খুব মনোনিবেশ করে এই ভোটের কাজগুলো তারা করছেন। সেখানে দাঁড়িয়ে একজন আইনজীবী হয়ে তিনি আদালতের সব পর্যবেক্ষণ জানা সত্ত্বেও কেন এমন করলেন? এর নেপথ্যে কে রয়েছে? আপনাদের কি মনে হয় জানাবেন আমাদের। আপনাদের জানানোর জন্য আমরা অপেক্ষায় রইলাম।